আসসালামু আলাইকুম সবাইকে। আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের সবাইকে আজকে স্বাগতম হালকেনস্টাইনের টেস্ট পেপার সলভিং ক্লাসে। আজকে আমরা দিনাজপুর বোর্ডে 2021-এ যে অ্যাকাউন্টিংয়ে যে কোশ্চেনটা আসছে সেটা আজকে আমরা সলভ করার ট্রাই করব। সো এই ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, আমি এই ভিডিওটা আমি দুইটা পার্টে করব। ফার্স্ট পার্টে আমি 1 থেকে 5 পর্যন্ত যে ম্যাথগুলো আসছে সেটা নিয়ে আলোচনা করব, এবং আমার সেকেন্ড পার্টে এই একই বোর্ডের দিনাজপুর বোর্ডের 2021-এর তোমার 6 থেকে 11 পর্যন্ত যে ম্যাথগুলো আসছে সেটা আমরা কি সলভ করব। ওকে, সো চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট পার্টের কাজটা, দিনাজপুর বোর্ডের 2021-এর। ঠিক আছে, সো দেখি আমরা আমাদের ফার্স্টেই শুরুই হয় আর্থিক বিবরণী দিয়ে, তো আমরাও আর্থিক বিবরণী দিয়েই শুরু করব। আচ্ছা, তো এইখানে একটা কোম্পানির একটা তোমার আর্থিক বিবরণী দেওয়া আছে, মানে রেওয়ামিল দেওয়া আছে, সেখান থেকে আমার কি আর্থিক বিবরণী, বিশদায় বিবরণী, সংরক্ষিত বিবরণী, এইসব কাজগুলোই করতে হয়। আচ্ছা, আমরা এই বড় উদ্দীপকটা পড়ার আগে আমরা এই জিনিসটা জেনে নেই যে কি কি আমাকে নির্ণয় করতে বলছে। একটা হচ্ছে বলছে আমাকে লভ্যাংশের হার করো নির্ণয়, ঠিক আছে। দেন হচ্ছে মা সার্ভিস লিমিটেডের বিশদায় বিবরণী করতে বলছে, এবং আরেকটা বলছে যে আর্থিক অবস্থার বিবরণীর আংশিক অংশ মানে শুধু মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো লভ্যাংশের পরিমাণ নির্ণয় করার জন্য আমার যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আমি এখান থেকে পেয়ে যাব, বাট ওইটা নির্ণয় করার আগে আমার হচ্ছে যে বলে কি কি আমার ইনফরমেশন দেওয়া আছে মিলে সেই জিনিসগুলো আমার জানতে হবে। যেমন অনুমোদিত মূলধন হচ্ছে 1 লাখ শেয়ারে বিভক্ত, এখানে হচ্ছে 10 লাখ টাকার মোট শেয়ার আছে, ঠিক আছে, এটা হচ্ছে তার অনুমোদিত মূলধন। আচ্ছা, এখানে জনপ্রতি ব্যাংক জমা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রাপ্য হিসাব, সঞ্চিত তহবিল, সংরক্ষিত আয়, বেতন, সেবা, এগুলো সব তোমার দেওয়া আছে। শেয়ার মূলধন হচ্ছে এখানে কত টাকা, তোমার কত 30,000 টাকা, ঠিক আছে, 30,000 শেয়ার মূলধন। অফিস সরঞ্জাম, বিজ্ঞাপন খরচ, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এবং এখানে তোমার কিছু সম্মাননাও দেওয়া আছে যে চলতি বছরের সাপ্লাইস বাবদ এত টাকা, অগ্রিম বিমান 15,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, বিনিয়োগের সুদ অনাদায়ী আছে, অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধরতে হবে, এবং শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। আচ্ছা, এখন বলা আছে যে শেয়ার লভ্যাংশের পরিমাণ কত হবে। আচ্ছা, মনে রাখতে হবে এটা হচ্ছে আমার সূত্র, শেয়ার লভ্যাংশের হার যদি আমি বের করি, শেয়ার প্রতি লভ্যাংশকে শেয়ার প্রতি অভিহিত মূল্য দিয়ে ভাগ করে এটাকে যদি তুমি শতকরায় প্রকাশ করো তাহলে লভ্যাংশের হার তুমি জানতে পারবা। এখানে শেয়ার প্রতি লভ্যাংশ আমার ক্লিয়ারলি মেনশন করা ছিল 2 টাকা, এবং আমার শেয়ার প্রতি অভিহিত মূল্য কত টাকা ভাই, 10 টাকা, ঠিক আছে। এই অভিহিত মূল্য বলতে এখানে লিখিত মূল্য বা ফেস ভ্যালু বোঝাচ্ছে। এটা কোত্থেকে আসছে, এটা এই যে যা 10 টাকা মূল্যের, এখানে এটা বলাই আছে আমার কোশ্চেনে, এই যে 10 লাখ টাকা যা 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত, অর্থাৎ এই 1 লাখকে তুমি যদি 10 দিয়ে গুণ দাও এই 10 লাখ টাকা আসবে, ঠিক আছে। সো এইখানে লভ্যাংশের হারে শেয়ার প্রতি লভ্যাংশ হচ্ছে তোমার 2 টাকা ডিভাইডেড শেয়ার প্রতি অভিহিত মূল্য কত হবে, শেয়ার প্রতি অভিহিত মূল্য 10 টাকা। সো 2/10 ইন্টু তুমি যদি 100 দিয়ে করো শতকরা, তাহলে তোমার 20% আসবে। সুতরাং আমরা বলতে পারি লভ্যাংশের হার হচ্ছে এখানে কত, 20%। তো আমরা খ নাম্বারে করব, খ নাম্বারে হচ্ছে আমরা বিশদায় বিবরণীটা করব। হ্যাঁ, এখানে হচ্ছে ফুলটা করতে হবে। এখানে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশনগুলো পেয়ে গেছি, পরিচালন ব্যয়টায় যত আছে এগুলো। আচ্ছা, আয়তে আমরা 2টা জিনিস পাইছিলাম। আয়তে তোমার কি কি থাকবে, একটা হচ্ছে তোমার সেবা আয়, ঠিক আছে, একটা থাকবে তোমার সেবা আয়, একটা থাকবে সেবা আয় আমরা পেয়েছিলাম, আর একটা হচ্ছে কি বিনিয়োগের সুদ। এই 2টা আয়সমূহ, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার কি কত টাকা, এই 2টা যোগ করলে 8,05,000 টাকা, ঠিক আছে। ব্যয় সমূহতে যাই, ব্যয়তে তোমার বেতন ছিল, বিজ্ঞাপন ছিল, সাপ্লাইস খরচ ছিল, বিমা ছিল, অফিস সরঞ্জামের অবচয়, যেটা 10% করে ধরতে হবে। যদি আমি ধরি তাহলে হচ্ছে এই সব ব্যয়গুলো একত্রে আমি যোগ করব, ঠিক আছে। যোগ করলে কত আসতেছে, 3 লাখ টাকা। এই 8 লাখ থেকে 3 লাখ 8,05,000 থেকে 3 লাখ বাদ দাও, তো 5,05,000 টাকাই হচ্ছে তোমার কি নিট মুনাফা। এইখানে তোমার আরেকটা জিনিস বলে রাখা ভালো, বিশদের বিবরণীটা তোমাকে ফুল করতে দিছে, খুব ছোট আকারে দিছে। এখানে তোমার একতরফাভাবে করেছে, ঠিক আছে। এটা একটা সেবা আয় প্রতিষ্ঠানকারীর জন্যই সাধারণত আমরা কি জানি যে বিশদায় বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী দুইভাবে করা হয়। একটা হচ্ছে যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য যদি ভাই হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি হয়
যে আয়টা বহু শ্রেণীভাগে বিভক্ত হবে, ব্যয়গুলো অনেক শ্রেণীভাগে বিভক্ত হবে, কিন্তু এটা যদি কোনো তোমার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় তাহলে সকল আয়গুলো একসাথে, সকল ব্যয়গুলো একসাথে। তো সেই মেথড ঠিক এখানে একই কাজটা করছে, যে সকল আয়গুলো একসাথে রাখছে, সকল ব্যয়গুলো একসাথে রাখছে। আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকবে এটা কি আয় উদ্বৃত্ত বা নিট মুনাফা, যেটাই বলো, ঠিক আছে। তো চলো আমরা আমাদের পরের ম্যাটটা দেখে ফেলি। গ নাম্বারে বলছে শুধু তোমার মোট সম্পদের পরিমাণটা নির্ণয় করতে বলছে আর্থিক অবস্থার বিবরণীতে, ঠিক আছে। সো এই আর্থিক অবস্থার বিবরণী আংশিক, তো এখানে তোমার স্থায়ী সম্পদ যেগুলো ছিল, যে যন্ত্রপাতি অফিস সরঞ্জাম থেকে পুঞ্জীবিত অপচয়গুলো বাদ দিবা। তো দিলে তোমার কত আসবে এখানে, 6,30,000, 1,00,000, মোট 7,30,000। এটা হচ্ছে মোট স্থায়ী সম্পদ। বিনিয়োগ একটা ছিল, বিনিয়োগ ছিল 1,50,000 টাকা বলা আছে। এরপর তুমি দিবা চলতি সম্পদ। চলতি সম্পদে কি কি দিবা, এই যে যেগুলো আমার রা মিলে বলা ছিল সেগুলো আমি তুলে দেবো। ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, সাপ্লাই, সেখান থেকে খরচ বাদ, অগ্রিম বিমা, মেয়াদ উত্তীর্ণ বিমার কথা বলা হয়েছিল, তো এটা অবশ্যই বাদ দিতে হবে। মেয়াদ উত্তীর্ণ বিমার অংশ 15,000 টাকা। আর বিনিয়োগের অনাদায়ী সুদ কি চলতি দেয়, তো এই অনাদায়ী সুদ 15,000 টাকা দিয়ে বাদ দেওয়ার, সব এগুলো বাদ দেওয়ার পর যা যা সেকেন্ড কলমে লিখবা এগুলো সব যোগ করবা। করলে কত আসতেছে ভাই এখানে, 5,25,000 টাকা। ওকে, সো এই তিনটা আমি যদি যোগ করি 7,30,000, 1,50,000 আর 5,25,000, তাহলে 14,05,000 টাকা হচ্ছে তোমার মোট আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের পরিমাণ। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথটা। এটাও হচ্ছে একটা তোমার আর্থিক অবস্থার বিবরণী চ্যাপ্টার, আর্থিক বিবরণী চ্যাপ্টার। এখানে তোমার শেয়ার রিলেটেড মানে কোম্পানি রিলেটেড অঙ্ক, তাই শেয়ারের অবস্থাও এখানে থাকবে। আচ্ছা, এইখানে একই ওয়েতে যে আসমা কোম্পানি লিমিটেডের, এখানে একটা জিনিস দেখো, আসমা কোম্পানি লিমিটেডের এখানে বলছে 30 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 3 লাখ শেয়ারে বিভক্ত, ঠিক আছে। এখানে 2020 সালের 31 ডিসেম্বর থেকে প্রস্তুতকৃত রেওয়া মিলটি নিম্নরূপ। আচ্ছা, এখানে কিন্তু তার অনুমোদিত মূলধন যেটা, এটা কত টাকা ভাই, 30 লাখ টাকা। আর তার শেয়ার প্রতি দাম কত ছিল, 10 টাকা। সে 3 লাখ শেয়ার ইস্যু করছে 10 টাকা দিয়ে, তাই মোট 30 লাখ টাকার তার শেয়ার আছে। আচ্ছা, শেয়ার মূলধন হচ্ছে এখানে 15 লাখ টাকা। ওকে, যেটা তোমার ইস্যু করছে, ঠিক আছে। আসবাবপত্র, কলকবজার অবচয়টা ধরতে হবে, নতুন কলকবজা ক্রয়, এইসব দেওয়া আছে। আয়কর, মজুরি বেতন, প্রারম্ভিক মজুত, ক্রয় ভাড়া, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, ঋণপত্রের তারিখও দেওয়া আছে, সুদের তারিখ, ঋণ সঞ্চিতি, সংরক্ষিত আয় এর ক্রেডিট উদ্বৃত্ত, ঠিক আছে। এই বিষয়গুলো দেওয়া আছে। আর সমন্বয় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমপরি মজুত পণ্যটা দেওয়া আছে, পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে, কিন্তু এত টাকা করা হয়নি, এই হাবিজাবি বিষয় দেওয়া আছে। এখন বলছে আমাকে কলকবজার পরিমাণটা নির্ণয় করতে বলছে, আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ বা ক্ষতি, আর একটা বলছে কি আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শন করতে বলছে, যেখানে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 2,30,000 টাকা ধরতে হবে। তো চলো আমরা এটা করে ফেলি। এখানে কলকবজা নিয়ে যেহেতু বের করতে বলছে অবচয়, সেখানে আমার আগে পুরাতন নতুন দুইটাই আছে, কারণ আমরা রেওয়া মিলে দেখছিলাম যে নতুন একটা কলকবজা সে ক্রয় করছে 6 মাসের অবচয়। হ্যাঁ, অবচয় না মানে একটা বছরের মাঝামাঝি সময়, এই জন্য মানে হাফ বছরেরটা ধরতে হবে, ঠিক আছে। তো এখানে পুরাতন কলকবজার অবচয় হচ্ছে কত, 7 লক্ষ টাকা। এর 10% আমি যদি করি তাহলে কত হবে এখানে, 70,000 টাকা। আর নতুন কলকবজার অবচয় হচ্ছে কত টাকা, 1 লক্ষ টাকা, ঠিক আছে। দেন হচ্ছে এটার সাথে আরও 15,000 টাকা তোমার যোগ হবে, ঠিক আছে। এটা 10% অবচয় ধরতে হবে। আর এটা কয় মাসের, 6 মাসের, কারণ হচ্ছে আমার 1 জুলাই বলা ছিল কোশ্চেনে, এই জন্য হচ্ছে আমার 6 মাসের অবচয় ধরতে হবে। সো এটা করলে আসা কত, 5,750, দুইটা যোগ যদি দাও 75,750 টাকা। ওকে, সো এটা হচ্ছে তোমার কলকবজার অবচয়। আচ্ছা, তো আমরা এখন খ নাম্বারটা দেখব। খ নাম্বারে তোমার এখানে কি বলা আছে, খ নাম্বারে বলছে যে বিশদের বিবরণীর মাধ্যমে মোট মুনাফা বা নিট লাভ বের করো। তো মোট মুনাফা বা নিট লাভ বের করার তোমার মেইন সূত্রটা কি, যে বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা তুমি যদি বাদ দাও তাহলে তোমার কি মোট মুনাফা বের হবে। তো বিক্রয় হচ্ছে আমার 8 লক্ষ টাকা দেওয়া আছে, বিক্রয় আমার 8 লক্ষ টাকা দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত, ক্রয়, মজুরির সাথে কোনো বকেয়া টকেয়া বেতন থাকলে এগুলো বাদ দিবা, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া এইসব থাকলে এগুলো কি লিখবা। আচ্ছা, তো এই বিষয়গুলো এখানে সব লিখছে। লিখার পর এখান থেকে কি সমাপনী মজুত পণ্যটা আমি বাদ দিব। তো সমাপনী মজুত পণ্য এখানে কত ছিল,
ছিল 2 লাখ টাকা। এটার মধ্যে হচ্ছে আবার অসরবরাহকৃত পণ্য, অর্থাৎ যেই পণ্যটা কি করা নেই, সরবরাহ করা হয়নি, সেটা আমি কি দিব, বাদ দিব। তো 2 লাখ থেকে 2,20,000 যদি বাদ দেই, এই 1,80,000 টাকা সমাপনী মজুত পণ্য, এটা যদি এখান থেকে বাদ দেই তাহলে কত থাকে, 5,15,000। তাহলে ওই 8 লাখ থেকে 5,15,000 বাদ দাও, কত থাকে, 2,85,000 টাকা হচ্ছে তোমার কি মোট মুনাফা। ওকে, আচ্ছা। তারপরে আমরা যেটা করব, গ নাম্বারে এই আসমা কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী করব। এটাও তোমার আংশিক দেওয়া আছে, যে শেয়ার মালিকদের সত্য দায়, এই জিনিসটাকে আমার নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে অনুমোদিত মূলধন কত টাকা তোমার, 3 লাখ শেয়ারটা যদি 10 টাকা করে হয় তাহলে 30 লাখ টাকা। এটা তো ক্লোজ, এটা আমার স্টেটমেন্ট, এটা দেখাইতে হবে, তোমাদের আগেই বলছি। তাইলে মোট শেয়ার ইস্যু করছে সে কত, 1.5 লাখ শেয়ার, দ্যাট মিনস কত, 15 লাখ টাকার শেয়ার 10 টাকা করে যদি হয়। আচ্ছা, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত আমার প্রশ্নেই দেওয়া ছিল 2,30,000 টাকা, ঠিক আছে, 2,30,000 টাকা এখানে দেওয়া আছে। তারপর দীর্ঘমেয়াদী দায়গুলো নিয়ে আসো, 6% ঋণপত্র, 1 জুলাই তারিখের সুদ, তাহলে কত টাকা ছিল, 1 লাখ, ঠিক আছে। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা, চলতি দায়তে কি প্রদয় হিসাব, ঋণের সুবিধা, বকেয়া সুদ, বকেয়া বেতন, এইগুলো ইনক্লুড করলে দেন তুমি যখন যোগ বিয়োগ করবা, যখন করবা, তারপর বিয়োগ যখন করবা, কত, 79,000 টাকা আসবে, ঠিক আছে। এই তিনটা একসাথে যোগ করো, তাহলে যোগ করলে কত আসবে, 19,09,000 টাকা। সো আমি বলতে পারি আর্থিক অবস্থা বিবরণী যোগফল কত, 19,09,000 টাকা। আচ্ছা, আমরা 3 নাম্বার ম্যাটটা দেখবো। 3 নাম্বারটা তোমার হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে অংশীদারি ব্যবসার যে চ্যাপ্টারটা আছে না, সেই চ্যাপ্টার থেকে এই ম্যাটটা আসা, ঠিক আছে। এইখানে তোমার 2 থেকে 3 জন তোমার কি থাকে, সাধারণত অংশীদাররা থাকে, ঠিক আছে। তারা তাদের চুক্তির অনুযায়ী লাভ লোকসানটা বন্টন করে নেয়, উত্তোলনের সুদের কথা বলা থাকে, মূলধনের সুদ বলা থাকে, ঋণের সুদ বলা থাকে। তো এখানে রহিম, করিম, মুরাদ, ঠিক আছে, 3 জন তোমার অংশীদার। ওকে, ভালো কথা। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত হচ্ছে 3:2:1, এটাও খুব ভালো কথা। তাদের মূলধন ছিল কত টাকা, একজনের 5 লাখ, 6 লাখ, আর একজনের কত, 4 লক্ষ টাকা। চুক্তি শর্ত অনুযায়ী যে মূলধনের উপর তারা 10% সুদ নিবে, উত্তোলনের উপর তারা 5% হারে সুদ ধার্য হবে। মুরাদ ব্যবসাতে মাসিক 10,000 টাকা করে বেতন পায়। আচ্ছা, মুরাদ একজন। ওকে, দেন প্রত্যেক অংশীদার প্রতি মাসে 5,000 টাকা করে নগদ উত্তোলন করে। তো রহিম 6% সুদে 1/7 এত তারিখে কারবারকে ঋণ প্রদান করে 50,000 টাকা। তার মানে এটা 6 মাসের সুদ ধরতে হবে, যেহেতু তারিখ দিয়ে দিছে। উপযুক্ত সমন্বয় সমূহ সাধনের পূর্বে কারবারের নিট মুনাফা ছিল 5,000 টাকা। আচ্ছা, মুরাদের মূলধনের সুদ নির্ণয় করতে বলছে, অংশীদারদের উত্তোলনের সুদ, ঋণের সুদ নির্ণয় করতে বলছে, আর একটা হচ্ছে ডিরেক্ট মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, এখানে তাইলে আমরা জানি যে মুরাদের মূলধন কত ছিল, 4 লক্ষ টাকার 10% করো 40,000 টাকা, ঠিক আছে। সো মুরাদের মূলধনের সুদ কত টাকা ভাই, 40,000 টাকা। আচ্ছা, খ নাম্বার বলছে অংশীদারদের উত্তোলনের সুদ, আর একটা কি বলছে তোমার, ঋণের সুদ নির্ণয় করতে বলছে। রহিম, করিম আর একটা মুরাদ। রহিমের উত্তোলন ছিল 5,000 টাকা, এটার সুদ কত টাকা, 5%, ঠিক আছে। যেহেতু কিছু বলা নাই তাই কি 6 মাসেরটা ধরতে হবে উত্তোলনের সুদ, ঠিক আছে। তাহলে 6 মাসেরটা যদি ধরি 1,500 টাকা, এই সবারই কত আসলো তোমার, 1,500 টাকা তিনজনের। আর রহিমের ঋণের সুদ, রহিমের খালি এখানে ঋণের সুদটা বলছে, যেহেতু সে এখানে কিসে ইনভেস্ট করছে, ঋণটা দিছে কবে, বছরের মাঝামাঝি সময়। যেহেতু বছরের তোমার মাঝামাঝি সময় তোমার ঋণটা দিয়েছে, সেক্ষেত্রে 50,000 ইন্টু 6% ইন্টু 6/12, তা কত আসে তোমার, 1,500 টাকা, ঠিক আছে। এই 1,500 টাকা হচ্ছে তোমার কি, ঋণের সুদ। সো আমি বলতে পারি যে উত্তোলনের সুদ তিনজনেরই 1 এবং ঋণের সুদ কত, রহিমের 1,500 টাকা, ঠিক আছে। এখন আমরা যে ম্যাথটা করব, এটা হচ্ছে তোমার মূলধন হিসাব, এখানে তোমার আবন্টন হিসাব না দিয়ে এটা করছে, কোনো প্যারা নাই। আচ্ছা, মূলধন হিসাবে তোমার একদম টি ছকের খতিয়ানের যে চলমান যে ছক যে আমরা করেছি, সেইটার ম্যাথের মতো কিছুটা, ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ঠিক আছে। তো ক্রেডিট সাইডে কি লিখবা, যেই ব্যালেন্সগুলো সাধারণত ক্রেডিট হয়ে থাকে, যেমন তোমার ব্যালেন্স বিডি, মূলধন তোমার ছিল কত, রহিম আর মুরাদের একজনের 5 লাখ, 4 লাখ, ঠিক আছে। লাভ লোকসান আবন্টনে তাদের মূলধনের সুদগুলো, বেতন, খরচগুলো আমরা ক্রেডিটে দেখাবো, ঠিক আছে। মূলধনের সুদ একজনের কত, 50,000, 40,000, 10% করে ধরলে বেতন খালি কে নিবে, মুরাদ নিবে, প্রতি মাসে নিবে, 12 মাসে। তার মানে 10,000 দিয়ে 12 গুণ করলে কত, 1,20,000 টাকা। অলরাইট। আর মুনাফার অংশটা আমরা কেমনে বের করবো, প্রশ্নে প্রদত্ত আছে।
ঠিক আছে, লাভ লোকসান বন্টন আবন্টন যেটা, ওইখান থেকে মুনাফার অংশটা আমরা ইজি ক্যালকুলেশন আমরা করে আনবো। কত আসে? 1,16,538,033 টাকা। এটা কিভাবে বের করছে? ওই যে লাভ লোকসান আবন্টন হিসাবে মনে আছে যে তোমার দুইটা সাইডে তোমার ভ্যালু দেওয়া, মানে কি বলে, ডেবিট সাইড ক্রেডিট সাইড, ক্রেডিট সাইডটা করে ক্রেডিট সাইডের ভ্যালুটা ডেবিট সাইডে তুমি নিবা, নেওয়ার পর উপরের যে যোগফল এটা করে ওই ভ্যালু থেকে বাদ দিবা, যেটা হবে, যেটা একটা ভ্যালু বাইর হবে ওইটাকে 3:2:1 যেই হারে ভাগ করা হয় কি বলে অংশীদারদের মধ্যে, সেই রকম ভাগটাই হচ্ছে কি মুনাফার অংশ। ঠিক আছে, সো এখানে মূলধন হিসাবে উদ্বৃত্ত হচ্ছে 6,05,000 টাকা এবং মুরাদেরটা হচ্ছে 5,37,333 টাকা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা 4 নাম্বারটা দেখব। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা। একই জিনিস এই চ্যাপ্টার থেকে এই নিয়ে, এই এটা কোন বোর্ড? এটা হচ্ছে দিনাজপুর 2021 বোর্ডের কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করতেছি। এইখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবা, এই অংশীদারি কারবার থেকেই তোমার এই নিয়ে 3টা অঙ্ক এসে বললো, আমি 2টা দেখাইছি। সো এই নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা করে ফেলবা বাসায়, একদম ইজি। অংশীদারদের মূলধনের সুদ, আবন্টন হিসাব আর অংশীদারদের চলতি হিসাব নির্ণয় করতে বলছে। আর অ্যাজ ইউজুয়াল উপরে যা ইনফরমেশন দেওয়া দরকার তা দেওয়া আছে, ওইটা ফলো করে ফেলবা। আচ্ছা, এখানেও একই জিনিস, তারপরে আমি এটা একটু বুঝাই দেই যে আবুল এই নিয়ে হচ্ছে আমার লাইফে আমি কখনো, এটা আমি তোমাদেরকে এখন এই সলভটা করাইতে গিয়ে দেখতেছি একটা জিনিস, আমিও এটা আমার করছি কিনা আমার মনে নাই, বাট এই জিনিসটা তোমাদেরকে মানে বলে রাখি, এটা খুবই একটা মানে মানে কি বলবো, একটা সারপ্রাইজিং মোমেন্ট যে একই সালে দিনাজপুর বোর্ডের 2021-এ একটা সালে তোমার একটা চ্যাপ্টার থেকে এত ম্যাথ কিভাবে আসে। সো বুঝাই দিতেছে এটার গুরুত্বটা কত ছিল, এখনও এটা আছে। তো এইখানেও 5 নাম্বারটাতেও তোমার অংশীদারি কারবারের অঙ্ক নিয়ে এখানে সব বলা আছে, আবুলের ঋণের সুদ, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাব। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার কি, এখানে আবুল ও কালামের মূলধন হিসাব তৈরি করো। তো এখানে তোমার কিছু দেওয়া আছে ইনফরমেশন। ঠিক আছে, এগুলো আমরা ম্যাথ করতে গিয়ে আস্তে আস্তে জানবো এখন। আচ্ছা, এখন বলছে আবুলের ঋণের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। সো এখানে ঋণ কত, এই যে দেখো, যে আবুল 2020 সালের 1 জুলাই, আবুল 2020 সালের 1 জুলাই কারবারকে 50,000 টাকার ঋণ প্রদান করে। এই 50,000 টাকার ঋণ প্রদান করে কত জুলাই? 1 জুলাই। যেহেতু কিছু বলা নাই 1932 সালের অংশীদারি আইন অনুসারে তার 6% ধরতে হবে। সো 50,000 টাকার 6%, আর যেহেতু মাঝামাঝি করছে তাই কত, 6 মাসের। যদি এটা করো তাইলে ক্যালকুলেশন করলে আসবে কত, এখানে 1,500 টাকা ঋণের সুদের পরিমাণ। ঠিক আছে, আচ্ছা, খ নাম্বারটা বলেছে, এখানে খ নাম্বারটা বলেছে যে লাভ লোকসান বন্টন আবন্টন হিসাব করতে। ঠিক আছে, তো এইখানে আমরা যে জিনিসটা দেখব, লাভ লোকসান বন্টন হিসাব তৈরির ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা কোন জিনিসটা দেখব, দেখো একটু। আচ্ছা, ওকে, এখানে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড এই দুইটা আমরা দেখতেছি। ঠিক আছে, তো এইখানে আগে আমরা ক্রেডিট সাইড নিয়ে যদি আগে কথা বলি, সেটা হচ্ছে কি, ক্রেডিট সাইডে আমাদের যে নিট লাভ দেওয়া ছিল, সেই নিট লাভটা কত ছিল এখানে, কত, 3 1 2 3 4 5 6, ওকে, 30 লক্ষ টাকা আমাদের নিট লাভ দেওয়া ছিল। ঠিক আছে, অংশীদারদের মূলধন হিসাব মানে উত্তোলনের সুদ যেহেতু প্রতি মাসের শেষে আছে, তোমরা এখানে দেখবা প্রতি মাসের শেষে বলা আছে। ঠিক আছে, এই যে দেখো, যে কারবার সাধনের পূর্বে 3 লাখ টাকা উপনীত হয় নিট লাভ। ঠিক আছে, 3 লাখ টাকা হচ্ছে তোমার নিট লাভ উপনীত হয়, এটা হচ্ছে আমার ক্রেডিট সাইডে বসবে। আর এইখানে আরেকটা বলা আছে যে মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ পাবে। ঠিক আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, যে মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ পাওয়া শেষে তার প্রত্যেক মাসের শেষ তারিখে আবুল, কালাম ও কাবুল যথাক্রমে 4,000, 5,000 ও 6,000 টাকা কারবার হতে কি নগদ উত্তোলন করে। যেহেতু প্রতি মাসের শেষে বলা আছে, প্রতি মাসের শুরুতে বললে 6.5, শেষে বললে 5.5, আর মাঝামাঝি বললে বা কিছু না বললে 6 মাসের সুদ ধরতে হবে। সেজন্য এটা 5.5 করে 3 জনেরটা আমি যখন দিলাম আসলো কত,
4125 টাকা। সো 4125-এর সাথে ওইটা একটা শূন্য ভুল হবে, মানে ভুলে মিস্টেক হয়েছে, মানে হয়েছে, প্রিন্ট হয়েছে। সো এটা 3 লাখ টাকা হবে। ওকে, তো 3 লাখ প্লাস 4125 কত, 3,04,125 টাকা তোমার হচ্ছে কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তো সুন্দর করে তুমি এটা ডেবিট সাইডে এনে ফেলো ভাই, ঠিক আছে। তো এটা যদি ডেবিট সাইডে তুমি আনো তাহলে কত টাকা হবে, 3,04,125 টাকা, ঠিক আছে। এখন এইখানে মূলধনের সুদ আমরা জানি তাদের মূলধন কত ছিল আর কয় পার্সেন্ট হারে তাদেরকে দিতে বলছে। তো এইখানে ছিল তোমার 5% হারে, যদি 5% হারে হয় তাহলে কত, 10,000 টাকা, 15,000, 10,000 টাকা। ওকে, তো এটা যদি যখন একসাথে যোগ করবা কত আসবে, এখানে 35,000 টাকা আসবে। ওকে, তো বেতন, বেতন হচ্ছে খালি কে নিছে প্রতিষ্ঠান থেকে, আবুল নিছে আর একটা কে, কাবুল নিছে। আচ্ছা, দুজনের বেতন যদি যোগ করো, একজনের 60,000, একজনের 36,000, এই দুইটা যোগ করলে কত তোমার 96,000 টাকা, ঠিক আছে। আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছে। আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা কেন করা হয়, তোমার কি বলে যে তোমার পার্টনাররা আছে সেই পার্টনারদের কি করতে, তোমার বন্টনযোগ্য মুনাফার অংশটা বের করতে। কিভাবে বের করব, এই যে ভাই 3,04,125 বের করছো না, এখান থেকে 35,000, 96,000 আর 15,000 এই তিনটা যোগ দিবা, ঠিক আছে। এই তিনটাকে যোগ দিবা, দিয়ে এই 3,04,125 থেকে বাদ দিবা, দিলে তোমার এই ভ্যালুটা বাইর হবে 1,71,625 টাকা। এই 1,71,625-কে তারা যেই পার্সেন্টেজ বা অনুপাতে তারা মানে অংশীদারি ব্যবসাটা শুরু করেছে বা যেই ইয়াতে তারা মুনাফাটা বন্টন করবে, সেই ইয়াতে তুমি গুণ দিয়ে ভাগ দিবা, তাইলেই তোমার কি কাঙ্ক্ষিত যেই ফলাফল এটা বের হয়ে যাবে, যে তাদের বন্টনযোগ্য মুনাফা কত, 57,208 টাকা, ঠিক আছে। এই হচ্ছে তোমার ক্ষয়ের উত্তর। আর গতে যদি যাই, গতে তোমার জাস্ট চলতি হিসাবটা করতে বলছে, বা সরি মূলধন হিসাবটা করতে বলছে। এখানে আবুল আর কাবুলের মূলধন হিসাব, ঠিক আছে, আমি করব। সো এটার জন্য আমার কি লাগবে, ব্যালেন্স বিডিতে তাদের মূলধনের কথা বলা আছে, কে কত পাইছে, 2 লাখ 2 লাখ নাকি। লাভ লোকসান বন্টনে আমি বেতনের সুদ, সরি মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, এই বিষয়গুলো আমি কি এখানে হাইলাইট করব। এগুলো তখন যোগ করব, করলে কত আসে তোমার, এখানে আস্তে আস্তে তোমার 3,27,208 টাকা। ওকে, তো এই 3,27,208 যেটা আর ওইটার ব্যালেন্স এটা এখানে বসাবো। যেহেতু ক্রেডিটটা অলওয়েজ বড় হয়, দ্যাটস ওয়াই এটাকে আমি কি করব, এখানে এখানে বসাবো। আচ্ছা, বসায় দেখবো যে এখানের কি অবস্থা। উত্তোলন দুইজনের করছে, দুইজন, একজন 48, 27, 72, ঠিক আছে। করার পর লাভ লোকসান আবন্টন হিসাবে উত্তোলনের সুদ এত 1,100। তো এই যে এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করে দেন এই 3,27,208 থেকে বাদ দাও। বাদ যদি দাও তাইলে তোমার এই 2,78,108 টাকা তোমার কি এটা আসে। এটাই হচ্ছে তোমার ব্যালেন্স সিডি। একই প্রসিজিওর এটা করো, করলে 2,29,559 আসবে, ঠিক আছে। সো তুমি যখন কি করবা, এইটা যেহেতু ব্যালেন্স সিডি তাহলে এটা কি পরের মাসের ব্যালেন্স বিডি। তা তুমি ইজিলি বলতে পারতাছো যে সমাপনী মূলধনের উদ্বৃত্ত হচ্ছে আবুল কত, 2,78,108 টাকা এবং কাবুল হচ্ছে 2,29,559 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের দিনাজপুর বোর্ডের 2021 সালের আসা 1 থেকে 5-এর অ্যাকাউন্টিংয়ের কি বলে টেস্ট পেপার সলভের ক্লাসটা। আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পারছো। তো দেখো কি বলা আছে, একটা কোম্পানির তোমার কিছু ইনফরমেশন দেওয়া আছে শেয়ারের, সেইটা থেকে তোমাকে কোম্পানির ওইটার প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে হবে, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হবে, এবং কত বলছে যেই তোমার শেয়ারের অতিরিক্ত আবেদনের যেই টাকাটা আছে সেই টাকাটা তোমার নির্ণয় করতে হবে, বের করতে হবে। তো আগে আমরা দেখি এখানে কি কি বলছে মেইন জিনিসগুলো। যে আবরা লিমিটেডের একটা কোম্পানি, যেটা হচ্ছে 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন আছে। ওকে, যার প্রতি শেয়ারের 10 টাকা অভিহিত বা ফেস মূল্য বা ফেস ভ্যালু যেটাই বলো নিবন্ধিত। কোম্পানি 20 লাখ টাকার তার অনুমোদিত মূলধন আছে। আচ্ছা, এখানে বলছে 1 লাখ টাকার বলছে 1 লাখ শেয়ার 20% অধিহারে জনগণের নিকট ইস্যু করছে। আচ্ছা, বিক্রয়ের জন্য ইস্যু করে, কিন্তু কোম্পানি 30% অতিরিক্ত আবেদন পায়। এখন কত বলছে যে অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণটা নির্ণয় করতে বলছে। একটা জিনিস খুব ভালো করে বুঝো, এখানে অনুমোদিত মূলধন আমার কত আছে ভাই, 20 লক্ষ টাকা, ঠিক আছে। 20 লক্ষ টাকার কত টাকা করে একটা শেয়ার, 10 টাকা করে। 10 টাকা হচ্ছে তোমার লিখিত মূল্য বা অভিহিত মূল্য। ওকে, এবং কোম্পানি এখান থেকে 1 লাখ টাকা শেয়ার 10% অধিহারে ইস্যু করছে।
মানে যেই ভ্যালুটা ছিল লিখিত মূল্য 10 টাকা, ওইটার থেকে 10% বেশি করছে, ঠিক আছে, মানে 11 টাকা করে করছে, রাইট? 10 টাকার 10% তো ওইভাবে 11 টাকা করে করছে, যাই হোক। তো এখন আমাকে করতে হবে অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা করি। সো এইখানে একদম একটা সিমিলার বা একটা খুব সিম্পল একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণটা কত হবে, ইস্যুকৃত শেয়ার কত ছিল, ইস্যুকৃত শেয়ারকে 30% দিয়ে গুণ দিবা, ওকে। দেন তুমি শেয়ার প্রতি অধিহার সহ, তা ইস্যুকৃত শেয়ার ছিল কত, তারা 1 লাখ শেয়ার ইস্যু করে বাজারে, ঠিক আছে, প্রতিটা শেয়ারের মূল্য কত ছিল, 10 টাকা করে ছিল। তো 1 লাখ শেয়ার যদি ইস্যু করে, এখানে হচ্ছে 30% করে ছিল, ওকে। তো 1 লাখের 30% ইন্টু কত, শেয়ার প্রতি মূল্য কত টাকা, এখানে অবহিত মূল্য 12 টাকা অধিহার সহ বলছে এখানে। সো এই 3,60,000 টাকা, এখানে শেয়ার অবহিত মূল্য কিভাবে আসলো, যে 20% বলছে। কিভাবে 20% বলছে, এই দেখো শেয়ার এখানে হচ্ছে তোমার 20% অধিহার ইস্যু করছে, দ্যাট মিনস এই 10 টাকা যেটা থাকবে 10 ইন্টু 10-এর 20% কত, 2 টাকা। তাইলে 10 আর 2 যদি যোগ করো কত টাকা, এই 12 টাকা। এই 12 টাকা হচ্ছে শেয়ারের অধিহার মূল্য, ঠিক আছে। সো এটার সাথে যখন 12-রে গুণ করবা, এই 3,60,000 টাকা তোমার কি আসবে, এটা অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ। দ্যাট মিনস এই অতিরিক্ত টাকার পরিমাণ তো আর কোম্পানি রাখতে পারবে না, গ্রাহকদের কি এটা ফেরাই দিতে হবে ব্যাংক হিসাবের মাধ্যমে। এই যে ফেরাই দিতে হবে, ব্যাংকের হিসাবটা কি ক্রেডিট করে দিব, এটা যে বুঝবো, এটা হচ্ছে আমরা এই নেক্সট স্টেজে বুঝবো, এই যে এখানে জাবেদা দাখিলার সময়। তো জাবেদা দাখিলাটা কেন দেওয়া হয়, জাবেদা দাখিলা দেওয়া হয় যে তোমার মোট শেয়ার আবেদন কত আসলো কোম্পানিতে, ঠিক আছে। দেন খ নম্বরে দেখা হয়, মানে পরের স্টেজটাতে দেখা হয় যে শেয়ারটা অধিহার না অবহার, আর কত টাকা তুমি স্থানান্তর করছো মূলধনে, আর যেই বেশি টাকাটা তোমার আসছে সেটা কতটা তুমি ক্রেডিট করে দিছো বা গ্রাহককে দিয়ে দিছো, ফেরাই দিছো সেটা। আচ্ছা, তো এইখানে একদম ইজি ওয়েতে আমরা দেখি যে মোট শেয়ার সংখ্যা ছিল কত, 1,30,000, ওকে। শেয়ারের অধিহার সহ তাহলে ব্যাংকে মোট কত টাকা আসলো, 1,30,000-কে যদি 12 দিয়ে গুণ দাও কত আসবে, এখানে 15,60,000 টাকা আসছে কি আবেদনের টাকাটা, যে এত পরিমাণ মানুষ কি শেয়ারটা কিনতে আবেদন করেছে। সো এটা কি হবে, তোমার ব্যাংক হিসাব ডেবিট হবে, আর একটা কি হবে, তোমার শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে, ওকে, ভালো কথা। এখন পরের স্টেজটাতে আমরা যাব, যেখানে লেখা আছে যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অধিহার তোমার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট এবং ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। এখানে শেয়ার মূলধন কত টাকা, 10 লাখ টাকা। শেয়ার অধিহার আমরা বের করলাম, এখানে কত টাকা, 2 লাখ টাকা। আর একটা হচ্ছে ব্যাংক হিসাব, যেটা আমার গ্রাহককে ফেরাইতে হবে, কত টাকা, 3,60,000। অর্থাৎ শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন ও শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো, এবং অবশিষ্ট যে টাকাটা সেটা কি আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। তো জাবেদার যোগফল দেখানো এটা বাধ্যতামূলক না, তোমরা চাইলে দেখাইতে পারো, না দেখাইলে নাই, দুই দিকেই সমান, 31,20,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, গ নাম্বারটা আমার আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। সো আর্থিক অবস্থার বিবরণীতে এটা ফুলটা করতে হবে, যেহেতু আগে সম্পদ সাইড, পরে হচ্ছে তোমার কি শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ। তো এখানে চলতি সম্পদটা একটাই ছিল, আমার মোট ব্যাংক জমা কত, মানে আমার মোট শেয়ার আবেদন আসছে কত, এটা একটা। তো ব্যাংক কত আসছিল আমার জাবেদাতে, আমার জাবেদাতে আসছিল কত, 15,60,000 টাকা, ওকে। তো এই 15,60,000 টাকা থেকে আমি বাদ দিব কত, আমি 3,60,000 টাকা, কারণ এটা কি আমার আবেদন যেটা ছিল সেই আবেদনটা আমি কি ফিরাই দিয়েছি, ঠিক আছে। সো 15,60,000 থেকে যদি 3,60,000 বাদ দাও, 12 লাখ টাকা হচ্ছে কি তোমার মোট চলতি সম্পদ। এখন শেয়ার মালিকদের যে সত্ত্ব ও দায়সমূহ সেটা আমরা এখন বের করব, ঠিক আছে। তো এখানে তোমার অনুমোদিত মূলধন আমরা জানি তোমার অলরেডি কত টাকা, এটা আমরা জানি। অনুমোদিত মূলধন কত, এখানে তোমার 20 লক্ষ টাকা। আর ইস্যু করছে কত, সে 1 লাখ টাকা শেয়ার, 1 লাখ টাকায় 10% যদি করো কত, 10 লাখ টাকা, ঠিক আছে। সঞ্চিত উদ্বৃত্ত কোনো এখানে তোমার কোনো ধরনের সংরক্ষিত যে নাই, না এলে নাই। সো শেয়ার অধিহার আছে, শেয়ার অধিহার কত টাকা, 2 লাখ টাকায় 10 আর 2 কত, 12 লাখ। এই 12 লাখ টাকা মোট সম্পদের সাথে যেহেতু এটা অ্যালাইন করছে, ম্যাচ করছে, সেহেতু আমরা বলতে পারি আর্থিক অবস্থা বিবরণীর যোগফলটা সঠিক। আচ্ছা, তারপর আমরা 7 নাম্বারটা দেখব। 7 নাম্বারটা এখানে একই জিনিস, আমি এটা স্কিপ করতে চাচ্ছি, তোমরা এটা প্র্যাকটিস করে নিবা, একদম সেম একটা ম্যাথ, ঠিক আছে, সেম একদম ম্যাথ। এটা কোনো ধরনের এটাতে কোনো নতুন কিছু নাই, একদম আগেরটার মতো। এখানে খালি কত বছর ইস্যুকৃত শেয়ারের সংখ্যা, টাকার পরিমাণটা নির্ণয় করে ফেলবা, কত বছর প্রয়োজনীয় জাবেদা দাখিলা, আর গত বছর কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করো, ঠিক আছে। ওইটা ভালো করে বুঝে থাকলে ওইটা যখন করবা, এটাও তুমি একা ইজি দেখে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের
8 নাম্বারটা। আচ্ছা, সবচেয়ে মজার একটা জিনিস আসছে 8 নম্বরে, অনুপাতের অঙ্ক। অনুপাতটা কি? আর্থিক অবস্থা বিবরণীর মানে কি বলে, বইয়ের আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আর্থিক অবস্থা বিবরণী বিশ্লেষণ, যেটা অধ্যায় 6 ওইখান থেকে আসা। এখানে তোমার কিছু ধরনের অনুপাত থাকে যেগুলো তোমার ফর্মুলা জানলে তুমি কি ইজিলি মানগুলো বসায় কি খুব তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ করে ফেলতে পারো। এটা সবচেয়ে একটা ইজি চ্যাপ্টার, আমি এই কারণে বলি কারণ হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে আমাদের ম্যাথগুলো, সেই ম্যাথগুলো কিন্তু একটু বড় বড় হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা কি করতে পারি না, আমাদের সময়টা কভার করতে পারি না। হ্যাঁ, তো আমরা অনেকগুলো অ্যান্সার আসলে করতে পারি না বা ছুটে যায় বা একটা আশঙ্কা থাকে ভুল হলে কী হবে। সো এটাই একটা চ্যাপ্টার যেটা কি তুমি স্বাচ্ছন্দ্যে খুব সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারো। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিছু ম্যাথ দেখি। ইয়াটা দেখি যে তোমার নাফিসা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণীটা দেওয়া আছে, ভালো কথা। সম্পদ সাইড, দায় সাইড সবই দেওয়া আছে। এখানে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, ঋণ টিন এগুলো সব দেওয়া আছে। আবার ওইখানে তোমার সম্পদ দেওয়া আছে, আসবাবপত্র, সম্পত্তি, মজুদ, প্রাপ্য হিসাব এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত তোমার? 30,000 টাকা। ওকে, আর এইখানে বলা আছে যে নিট বিক্রয় 5 লাখ টাকা, বিক্রয়ের উপর মোট লাভের হার 20%। তো বলছে মালিকানা সত্যের পরিমাণটা তোমার কত টাকা। ঠিক আছে, খতে বলছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাতটা কত টাকা, কার্যকরী মূলধন অনুপাত ও দায় মালিকানা অনুপাতটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা মালিকানা সত্য যদি আমরা নির্ণয় করি কোম্পানির পার্সপেক্টিভে, সেখানে আমার 3টা জিনিস আসে সাধারণত, এছাড়াও অনেকগুলো থাকে। এটা করতে করতে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে শেয়ার মূলধন আসবে, সাধারণ সঞ্চিতি আসবে, আর একটা কি সংরক্ষিত আয় আসবে। ঠিক আছে, শেয়ার মূলধন ছিল কত আমার? শেয়ার মূলধন আমার ছিল হচ্ছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, দেন হচ্ছে তোমার সাধারণ সঞ্চিতি কত ছিল ভাই? 50,000 টাকা। আর একটা সংরক্ষিত আয় ছিল কত আমার? 30,000 টাকা। গেল সব তোমার ওই উদ্দীপকে দেওয়া আছে। এই 3টা যোগ করবা, করলে আসবে কত তোমার? 2,80,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ মালিকানা সত্যের পরিমাণ 2,80,000 টাকা। আচ্ছা, এখন বলছে তোমার চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করতে। চলতি অনুপাতের সূত্রটা কি? চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করবা, তাহলে কি তুমি চলতি অনুপাত পেয়ে যাবে। এটা আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকা সম্পদ থাকা কি বাঞ্ছনীয়। ঠিক আছে, আর এইখানে তার চলতি সম্পদ আমার কি কি আছে মিলে আমরা দেখছিলাম, সম্পত্তি, মজুদ, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, ব্যাংকে জমা, এগুলো যখন সব একসাথে যোগ করবা আসবে কত? 1,28,000 টাকা। চলতি দায় একটাই ছিল, প্রথম হিসাব 25,000 টাকা। ঠিক আছে, সো 1,28,000কে 25 দিয়ে ভাগ দাও, আসবে কত? 5:1, 5.12 বা 5.12। ও মাই গড, এটা অনেক ভালো অবস্থা। অর্থাৎ 1 টাকা দায়ের বিপরীতে তোমার মোট সম্পদ আছে 5 টাকা 12 পয়সা। হ্যাঁ, মানে তুমি দায় মিটাও, তুমি কি আর ইনভেস্ট করতে পারো, অনেক কিছু করতে পারবা। তো কোম্পানির অবস্থাটা খুব ভালো। ঠিক আছে, আর দায় যদি বলি, দায় তড়িৎ অনুপাতটা নির্ণয় করি, তড়িৎ অনুপাতের ক্ষেত্রেও অনেক ভালো একটা রেজাল্ট আসছে। তড়িৎ সম্পদ ডিভাইডেড কত? চলতি দায়। এখানে তড়িৎ সম্পদটা বলতে কি বোঝায়? যেটা হচ্ছে মানে ক্যাশ টাকাটা তোমার থাকবে, এটাই তো তড়িৎ সম্পদ, রাইট? তো চলতি সম্পদ থেকে যদি তুমি মজুদ পণ্যটা বাদ দাও, তাহলে তুমি কি তড়িৎ সম্পদটা পেয়ে যাবা। কি কি? চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ যোগ অগ্রিম খরচ বাদ দাও, তাহলে কত আসে? 95,000 টাকা। 95কে 25 দিয়ে ভাগ দাও, আসলো কত? 3.80:1। সাধারণত তড়িৎ অনুপাতে আদর্শ মান হচ্ছে 1:1। 1 টাকা দায়ের বিপরীতে 1 টাকা সম্পদ থাকাই ভালো, কিন্তু এখানে 1 টাকা দায়ের বিপরীতে মোট তোমার তড়িৎ সম্পদ আছে, তরল সম্পদ আছে 3 টাকা 80 পয়সা, খুবই ভালো। তো আমরা দেখতে পারি যে এই কারবারের তোমার যে কি বলে ওয়ে অফ বিজনেস, তাদের যে বিজনেস করার যে ওয়েগুলো আছে বা তাদের যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এটা খুবই সাউন্ড, খুবই সন্তোষজনক। ঠিক আছে, আচ্ছা, এরপরটা আছে তোমার কার্যকরী মূলধন অনুপাত। আর একটা কি বলছে এখানে? কার্যকরী মূলধন অনুপাতের সাথে তোমাকে বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্রটা কি? যে চলতি সম্পদকে চলতি দায় দিয়ে এটা বিয়োগ, ঠিক আছে, ডিফারেন্স, ওইটাকে কি করবা? চলতি দায় দিয়ে ভাগ দিবা। তো দিলে আসবে কত? এটা 4.12:1। এটাও খুব ভালো অবস্থায় আছে। ঠিক আছে, চলতি সম্পদ আমরা চলতি দায়টা আমরা পেয়ে আসছি। আর কাছে দায় মালিকানা অনুপাতের সূত্রটা হচ্ছে কি? বহির্দায়কে তুমি যখন মালিকানা অনুপাত দিয়ে, যখন মালিকানা তহবিল দিয়ে ভাগ করবা। বহির্দায়গুলো কি? যে তোমার স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী দায়ের মিশ্রণটা হচ্ছে কি তোমার বহির্দায়। ঠিক আছে, তো এখানে 10% ঋণ, প্রদত্ত হিসাব দুইটা যোগ করো, 1,25,000 আর 25 করলে কত আসবে? 1,50,000 টাকা হচ্ছে এখানে বহির্দায়। 10% ঋণপত্র আর প্রদত্ত হিসাব। আর মালিকানা তহবিল, এটা তো আমরা ওই যে মালিকানা সত্ত্ব আমরা কত টাকা বের করছি ক থেকে? 2,80,000 টাকা। ঠিক আছে,
সো 1,50,000-কে 2,80,000 দিয়ে ভাগ দাও, তাহলে আসবে কত 0.54:1। এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার দায় মালিকানা অনুপাতের অনুপাতটা, ঠিক আছে। আচ্ছা দেখো 9 নাম্বারটাও একদম সেম, এটা হচ্ছে তোমাদের জন্য আমার রেখে যাও, এটাও তোমরা দেখবা, প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে আগেরটা যদি ভালো করে বুঝে থাকো প্র্যাকটিস করো, তাহলে এটা তোমরা একাই করতে পারবা। কারণ হচ্ছে এখানেও বলছো তোমার কার্যকরী মূলধনের পরিমাণটা নির্ণয় করতে, কোম্পানি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং মোট লাভ নিট লাভ অনুপাত নির্ণয় করতে বলছে। সো এটা হচ্ছে তোমরা করে ফেলবা, এটাও সেম। আচ্ছা এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের 10 নাম্বারটাতে। আচ্ছা আমরা খুবই আমাদের একটা পছন্দের একটা জায়গায় এসে পড়ছি, এই অঙ্কটা খুবই মজার অঙ্ক, এবং এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড পেপারের আমাদের যে চ্যাপ্টার 8, যে মজুত পণ্য সংরক্ষণ পদ্ধতি, ব্যবস্থাপনা মজুত পদ্ধতি, যে চ্যাপ্টারটা, ওইখান থেকে এটা দেওয়া। আচ্ছা এটা আমি আমার আগের ভিডিওতে বলছি, এখন আবার একটু করে বলি নতুন করে, যে এই জিনিসটাতে আসলে কি, যে তুমি যে মজুত পণ্য ব্যবস্থাপনা করবা, হ্যাঁ একটা প্রতিষ্ঠানে, এটা হচ্ছে তুমি কোন ওয়েতে করতে পারবা, ফিফো করবা, লিফো করবা, আর ভারযুক্ত গড় পদ্ধতি, 3টা পদ্ধতি থাকবে। তো সাধারণত আমরা যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আসছি, সলভ করে আসতেছি, তোমরাও দেখবা বেশিরভাগই যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ফিফোটা, ঠিক আছে। ফার্স্ট ইন ফার্স্ট আউটটা বেশি করতে দেওয়া হয়, ভারযুক্তটা বেশি করতে দেওয়া হয়। আচ্ছা তো এই জিনিসটার মধ্যে এই অঙ্কটা এত সহজ কেন, আমি 2টা চ্যাপ্টার অ্যাকাউন্টিংয়ে খুব সহজ বলি এই কারণে, একটা হচ্ছে তোমার এই যে অনুপাতের অঙ্কগুলো, ঠিক আছে, কোনো ধরনের তোমার পাঁচমিশালি কিছু নেই, একদম খুব নরম স্বভাবের একটা চ্যাপ্টার। আর খ নাম্বার, আর আরেকটা যেটা সেকেন্ড প্রেফারেন্স আমি রাখছি, সেটা হচ্ছে কোনটা, এই যে অধ্যায় 8-এর এই অঙ্কগুলো। কেন এটা সহজ, এটা সহজ কারণ হচ্ছে যে এখানে জাস্ট তোমার 3টা জিনিস বেশি থাকে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুত একবারই থাকে, ক্রয় তোমার 2-3টা থাকতে পারে, ইস্যু থাকতে পারে 2-3টা, আর লাস্টে একটা ঘাটতি থাকতে পারে। এই একই জিনিসের কয়েকটা মিশ্রণে জাস্ট হচ্ছে কি যোগ বিয়োগ করা, ঠিক আছে, যোগ বিয়োগ করে জাস্ট হচ্ছে তোমার কি ইয়াগুলো বসাইতে হয়, ভ্যালুগুলো বসাইতে হয়, ঠিক আছে। তো যেমন ক নাম্বারটাতে দেখো, এখানে বলছে নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করতে বলছে, নিট ক্রয়কৃত মালের পরিমাণ। তো এখানে মোট ক্রয় কত আছে, এখানে ক্রয় কয়টা আছে দেখো তো, এখানে ক্রয় আছে তোমার একটা ক্রয়, 2টা ক্রয়, ঠিক আছে, এখানে 2টা ক্রয় আছে, এই 2টা ক্রয়কে তুমি যদি যোগ করো, করে দর দিয়ে গুণ দাও, তাইলে হচ্ছে কি তোমার নিট ক্রয়ের পরিমাণ বের হবে। যে দেখো 500কে 220 দিয়ে গুণ দিছে, কত বের হয়েছে, 1,10,000 টাকা, ঠিক আছে। সো এই নিট ক্রয়টা এখানে কত টাকা, 1,94,000 টাকা, এই হচ্ছে তোমার উত্তর। আচ্ছা খ নাম্বারে বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে তুমি মাল খতিয়ান প্রস্তুত করো পদ্মা কোম্পানি লিমিটেডের। এই যে তোমার যে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার, এই যে এগুলো তোমার দেওয়া আছে, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার, এটা ফলো করে তোমার কি ম্যাথটা করতে হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তুমি ঘরে কি লিখবা, ক্রয়, ইস্যু, আর একটা কি উদ্বৃত্ত। আচ্ছা এখানে তোমার কোনো তারিখ যেহেতু স্পেসিফিকভাবে বলে নাই, সেই কারণে হচ্ছে কি 1, 10, 15, 20, 25 সবগুলো তুমি দিয়ে দিবা, ওকে। এখানে হচ্ছে প্রারম্ভিক মজুত কত ছিল, 500 একক ছিল, ঠিক আছে। এটা দর ছিল তোমার কত টাকা করে ভাই, 200 টাকা। তো 500 দিয়ে 200-কে গুণ দাও, কত আসে, 1 লক্ষ টাকা আসে, ঠিক আছে, 1 লক্ষ টাকা আসে। আর 10 নম্বরে তুমি দেখো ক্রয় আছে, ক্রয় কত করছে, 500 টাকা ক্রয় করছে, দর কত ছিল এটার, 220 টাকা। তো পরিমাণটা কত আসছে এখানে, 1,10,000 টাকা, ওকে। তো ভারযুক্ততে কি করবা তুমি, আমার উদ্বৃত্ত ছিল কত, 500 একক, এই 500-র সাথে তুমি এই ক্রয় নতুন করছে 500, ঠিক আছে, এটা যোগ দিবা, কত আসলো, 1,000 টাকা, ঠিক আছে। এখানে দর আসলো কত, 220 টাকা নতুন ক্রয়, আর আগের আমার দর ছিল কত, আমার 200 টাকা। ভারযুক্ততে কি করবা, এই 200-র সাথে 220টা যোগ করবা, ঠিক আছে। যোগ করে 2 দিয়া যদি ভাগ দাও, তাহলে যেটা আসবে এই নতুন দরটা কত তোমার, 210 টাকা, ঠিক আছে। তো 1,000 দিয়ে তুমি যদি 210-কে তুমি যদি কি করো, গুণ করো, তাহলে তোমার আসবে এই 2,10,000 টাকা, ঠিক আছে। এই 2,10,000 টাকার পরিমাণটা কি তোমার উদ্বৃত্ত, ওকে। তো এই হচ্ছে তোমার ক্রয়ের ব্যাপার। আর ইস্যু যেটা, ইস্যুর ক্ষেত্রে কি করতে হবে, কত টাকা তুমি বিক্রয় করছো বা ইস্যু করছো, 600 টাকা। তা 1,000 থেকে যদি 600 তোমার যদি চলে যায়, তো তোমার থাকে কত ভাই, 400, ওকে। আমার রইল 400, আর এটা কত তোমার 210, ঠিক আছে। তো 400 দিয়ে তুমি যদি 210-কে তুমি যদি গুণ করো, তা কত হবে, আসবে তোমার 84,000 টাকা, অলরাইট। আচ্ছা এইখানে আরেকটা জিনিস যেটা না বললেই না, আচ্ছা
এইখানে হচ্ছে দেন তোমার যেই কাজটা করতে হবে, নতুন যদি আবার কোনো ক্রয় আসে একইভাবে ওই উদ্বৃত্তের সাথে এটা তুমি কি করবা, যোগ করবা, কইরা ভার যেটা ভারটা নির্ণয় করবা। এইভাবে যখন করবা তো করার পর দেখবা উদ্বৃত্ত আসছে কত 300 একক, আর তার মোট পরিমাণটা আসছে কত তোমার 63,000 টাকা। ঠিক আছে, তো সমাপনী মজুদ 300 একক, যার বাজার মূল্য কত 63,000 টাকা। ওকে, আচ্ছা, তো আমরা এখন যেটা দেখব আমরা হচ্ছে ফিফোটা দেখব। ফিফোটাও একই জিনিস, যা হচ্ছে প্রারম্ভিক মজুরটা দেওয়া থাকবে, আর ক্রয় যেটা, ক্রয়টা তুমি কি করবা, এটা যে যোগ করবা না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে নিচে নিচে লিখে যাবা। ঠিক আছে, দেন কারখানার যে ইস্যু, সেই ইস্যুর ক্ষেত্রে তুমি কি করবা, যে এখানে 600 একক ইস্যু করছে। ঠিক আছে, তো আমার ইস্যু যেহেতু 600 একক করছে, সেই ক্ষেত্রে আমার প্রথম আমি কত নিব, 500 একক নিব। আচ্ছা, এখানে আমি প্রথমটা নিব কত, 500 একক। ওকে, আচ্ছা, 500 একক যদি নেই, 500 একক নেওয়ার পর এটার দর কত ছিল, 200 টাকা করে ছিল, রাইট? তো এটার পরিমাণ কত হবে, 1 লক্ষ টাকা। আর পরেরটা কত টাকা, পরেরটা হচ্ছে তোমার 100। ওকে, সো এই 100টা যদি আমি নেই, 100টার দর কত টাকা করে পড়বে, 220 টাকা করে পড়বে। সো এই 220 টাকাটা যদি আমি নেই তাহলে কত, 22,000 টাকা পড়বে। ঠিক আছে, তো এইটা যদি হয় তাহলে হচ্ছে আমার আর উদ্বৃত্ত কত থাকে, আমার উদ্বৃত্ত থাকে তোমার 400 টাকা, 220 টাকা করে হলে তো 88,000 টাকা আসে। এই 88,000 টাকা কি তোমার উদ্বৃত্তের পরিমাণ। ওকে, তো এভাবেই ইস্যু ক্রয় এগুলা করে আমার লাস্টে আসবে কত তোমার 300 টাকা। 300 একক হচ্ছে উদ্বৃত্ত, আর কারখানার পরিমাণ ইয়াটা থাকবে, উদ্বৃত্ত কত থাকবে তোমার 63,000 টাকা। অর্থাৎ সমাপনী মজুদ পণ্য কত তোমার 63,000 টাকা, সমাপনী মজুদ একক কত 300 একক। ঠিক আছে, আচ্ছা, এইখানেও তোমার এটা একদম সেম, এটা আমি আর করাচ্ছি না, এটা তোমরা হচ্ছে কি করবা, এটা নিজেরা প্র্যাকটিস করে নিবা। ওকে, তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2021-এর তোমাদের টেস্ট পেপার কোশ্চেন অ্যানালাইসিস সলভ ক্লাস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং দেখা হবে আমাদের সামনের আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো করে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।